জি, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবুজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি নিউরোলজি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা হলো ইসকেমিক স্ট্রোক অ্যান্ড নিউরো ইন্টারভেনশন। আমরা ইসকেমিক স্ট্রোক সম্পর্কে সবাই জানি এবং অলরেডি 2-3টা ক্লাসও অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা যেটা জানতে চাচ্ছি নিউরো ইন্টারভেনশন, এবং এই নিউরো ইন্টারভেনশন টার্মটাই আমাদের দেশের জন্য নতুন এবং ইসকেমিক স্ট্রোকের সাথে এটার কি রিলেশন সেটাই আমাদের জানতে হবে। এবং আমরা অলরেডি সবাই জানি ইসকেমিক স্ট্রোকের প্যাথোফিজিওলজি কি এবং ইসকেমিক স্ট্রোকের ট্রিটমেন্ট কি। আমরা শুধু অন্য একটা জিনিসকে হাইলাইট করতে চাই, যেটা নিউ ইনভেনশন ইসকেমিক স্ট্রোক নিউরো ইন্টারভেনশনের সাথে ইসকেমিক স্ট্রোক রিলেশন। তো লেটস সি। প্রথমেই আমরা যদি বলি একটা পেশেন্টের সিনারিও যদি এরকম থাকে যে 62 ইয়ার্স পেশেন্ট প্রেজেন্টেড উইথ লেফট হেমিপ্যারেসিস ইন এ প্রাইভেট হসপিটাল উইদিন 3 আওয়ার্স অফ সিমটম অনসেট। মানে স্ট্রোক হওয়ার 3 ঘন্টার ভিতরে পেশেন্ট হসপিটালে চলে আসছে এবং পেশেন্টের যখন সিটি স্ক্যান করা হলো, সিটি স্ক্যানটা ছিল এরকম। এবং দেখা যাচ্ছে যে অ্যাপারেন্টলি কোথাও তার যেহেতু লেফট সাইডের হেমিপ্যারেসিস, আমরা একটু ভালো করে দেখতে চাবো যে রাইট সাইডে কোনো ইনফ্রাকশন অথবা কোনো ইসকেমিয়া আছে কিনা। তো আমরা কিন্তু রাইট সাইডে এরকম কোনো ইসকেমিয়া ইনফ্রাকশন দেখতে পাচ্ছি না। কিন্তু ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখবো একটা সিটি স্ক্যানে এরকম জিনিস আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই সিটি স্ক্যানে। এই যে এখানে যেরকম থাকে সেটাই বড় করে দেখানো হচ্ছে এটা। এটা আমরা আর্লি চেঞ্জ, আর্লি সাইন অফ ইসকেমিক স্ট্রোক এভাবে বলতে পারি। এবং এগুলো হলো যদি ডিরেক্টলি বলি এটাকে বলে ডেন্স এমসিএস সাইন। এই যে ডেন্স এমসিএস সাইন যেটা, সেটা হলো আর্লি চেঞ্জ অফ ইসকেমিক স্ট্রোক। এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় যে এমসিএ মিডল সেরেব্রাল আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুটো ব্রাঞ্চ থাকে, অ্যান্টেরিয়র সেরেব্রাল এবং মিডল সেরেব্রাল। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে মিডল সেরেব্রাল আর্টারিতে হয়তোবা থ্রম্বাস হয়ে গিয়েছে এবং সেটাই হয়তো স্ট্রোকের কারণ। কিন্তু এখনো সিটি স্ক্যানে কিন্তু কোনো ইনফ্রাকশন অথবা ইসকেমিয়া আসেনি। তো আমরা সেটা প্রমাণ করার জন্য আমরা এটা আর্লি সাইন অফ ইসকেমিক স্ট্রোক। এবং যখন ইসকেমিক স্ট্রোকের ফিউ আওয়ার্স এর ভিতরে পেশেন্ট ট্রিটমেন্ট নেওয়ার অপশন আছে, সেই ট্রিটমেন্ট নেওয়ার অপশনের যে টাইমে যদি পেশেন্ট আসে, আমরা কিন্তু সেই সময় সিটি স্ক্যান ইনফ্রাকশন আমরা কিন্তু পাবো না, দেখতে পারবো না। যার ফলে তখন আমাদের অন্য ডিরেক্টলি ইনফ্রাকশন যদি নাও পাই, ইনডিরেক্টলি আমরা আর্লি চেঞ্জ কিছু পেতে পারি। তার মধ্যে একটা হলো ডেন্স এমসিএস সাইন। আমরা তখন পেশেন্টকে এনজিওগ্রাম করলাম। এনজিওগ্রাম করে দেখা গেল যে রাইট সাইডে তার যে এমসিএটা অক্লুশন ছিল, এখানে থ্রম্বাস ছিল। এনজিওগ্রাম করে দেখা গেল যে ইয়েস, তার রাইট সাইডের এমসিএ টোটালি বন্ধ হয়ে আছে। তার মানে কি দেখেন, তার মানে হলো যে আগের যে লেফট সাইডের হেমিপ্যারেসিস নিয়ে রোগী যখন আসলো, তার রাইট সাইডেই তার ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে এমসিএ অক্লুশন দিয়ে। রোগী আসছে স্ট্রোক হওয়ার 3 ঘন্টার ভিতরে। অতএব যেহেতু রোগী 3 ঘন্টার ভিতরে আমাদের কাছে প্রেজেন্ট করলো এবং আমরা দেখতে পেলাম যে অক্লুশনটা হলো এমসিএ মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশন দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের কিছু ট্রিটমেন্ট অপশন আছে। সেই ট্রিটমেন্ট অপশন করতে যেয়ে আমরা কি করলাম, ইন্ট্রা-আর্টেরিয়াল থ্রম্বোলাইসিস মানে ডিরেক্টলি আমরা এলটিপ্লেস লাইক স্ট্রেপ্টোকাইনেস, স্ট্রেপ্টোকাইনেসের মতনই একটা মেডিসিন এলটিপ্লেস, টেনেক্টিপ্লেস, এগুলো সব একই গ্রুপের ওষুধ, থ্রম্বোলাইটিক্স ড্রাগস। এই থ্রম্বোলাইটিক্স এর কাজ হলো থ্রম্বোলাইসিস করা। যেখানে থ্রম্বাস হবে থ্রম্বোলাইটিক্স দিলে থ্রম্বাসটা ভেঙে যাবে। এটাকে বলে থ্রম্বোলাইটিক্স ড্রাগস। থ্রম্বোলাইটিক্স ড্রাগস আপনারা অধিকাংশই নাম জেনে থাকবেন স্ট্রেপ্টোকাইনেস, যেটা অ্যাকুট মাইগ্রেন ইনফেকশনে দেওয়া হয়। একই জাতীয় ওষুধ টেনেক্টিপ্লেস, এলটিপ্লেস। তার মধ্যে অ্যালটিপ্লেসটা স্পেসিফিক ভাবে অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকে ইউজ করা হয় ইন্ট্রাভেনাস ও ইন্ট্রা আর্টেরিয়াল। ইন্ট্রা আর্টেরিয়াল মানে ডিরেক্টলি থ্রম্বাসের জায়গায় যেয়ে আমরা অ্যালটিপ্লেস দিলাম। দেওয়ার পরে এটা বিফোর পিকচার ছিল অক্লুশন এরকম, আফটার পিকচার দেখেন এমসিএ মিডল সেরেব্রাল আর্টারি টোটালি রিওপেন, রিক্যানালাইজড হয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা স্ট্রোক হওয়ার কিছুক্ষণের মধ্যে যদি পেশেন্ট আসে, আমরা কিন্তু তখন ইসকেমিক স্ট্রোকের সাইন পাচ্ছি না, ইসকেমিক স্ট্রোকের জন্য ইনফ্রাকশন পাচ্ছি না, কিন্তু ইনডিরেক্ট সাইন দেখে আমাদের মনে সন্দেহ আসলো যে এমসিএ হয়তো বা ব্লক আছে এবং সেই জন্য আমরা ডিরেক্টলি থ্রম্বোলাইটিক্স ড্রাগস দিয়ে আমরা আর্টারিকে রিক্যানালাইজেশন করে দিলাম, রিপারফিউশন করে দিলাম।
এই যে ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস, এইটারই আরেকটা ভার্সন আছে হলো মেকানিক্যাল থ্রম্বোক্টমি। সেই মেকানিক্যাল থ্রম্বোক্টমি এবং ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস দুটোই নিউরো ইন্টারভেনশনের সাথে রিলেটেড। আসবো আস্তে আস্তে, আরো কথায় আসবো। আরেকটা পেশেন্ট সিনারিও দেখেন যে 50 ইয়ার্স মেল পেশেন্ট প্রেজেন্টেড উইথ লেফট সাইডেড হেমিপ্যারেসিস। রোগী আসছে বাম দিকে দুর্বলতা নিয়ে। আমরা স্বাভাবিকভাবেই আশা করেছি যে ডান পাশে রাইট সাইডে তার কোনো লেশন থাকবে এবং দেখা যাচ্ছে যে ইয়েস, রাইট সাইডে লেশন আছে। এখন এই যে লেশন ইনফ্রাকশনের এটিওলজি কি, এটার ইনফ্রাকশনের সোর্স কি, সোর্সটা খুঁজতে যে আমরা দেখলাম যখন এনজিওগ্রামটা করা হলো ব্রেনের, তখন দেখা গেল যে রাইট সাইডে তার তো রাইট সাইডে ইনফ্রাকশন, তার রাইট সাইড ইনফ্রাকশন, তো দেখা গেল রাইট সাইডে এটা কমন ক্যারোটিড আর্টারি। আপনারা জানেন যে কমন ক্যারোটিড আর্টারি নেকে দুই ভাগ হয়, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রেনে ঢুকে যায় এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মুখে এদিকে সাপ্লাই দেয়। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা ব্রেনে ঢুকে গেল, সেটার অরিজিনে যেখান থেকে শুরু হলো সেখানেই কিন্তু অ্যারাউন্ড 95% স্টেনোসিস। তার মানে রাইট সাইডে তার যে স্ট্রোক হলো, ইনফ্রাকশন হলো, সেটার সোর্স হলো atheroembolic from internal carotid artery at the site of its origin. লেফট সাইডে যখন আমরা এনজিওগ্রাম করলাম, লেফট সাইডের কমন ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, বাট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি টোটালি অক্লুডেড, 100% occlusion in left internal carotid artery at the site of its origin. তার মানে দেখেন এই পেশেন্টটা আপনার সামনে যখন আসছে তখন আপনি দেখলেন কি যে তার লেফট সাইডে টোটালি অক্লুডেড, রাইট সাইডে অনলি 5% ওপেন। এই 5% দিয়েই পেশেন্ট দুই পাশের, মানে লেফট সাইড তো বন্ধ, তার মানে লেফট সাইড থেকে অ্যান্টেরিয়র সেরিব্রাল মিডল সেরিব্রালটা ব্লাড আসছে না, রাইট সাইডে 95% বন্ধ। এই যে 5%, সেই 5% দিয়ে দেখেন, এই যে 5%, সেই 5% দিয়ে ব্রেনের রাইট সাইড এবং লেফট সাইড দুই পাশেই আপনার পারফিউশন হচ্ছে। ইন্টারেস্টিং জিনিস যে আপনি লেফট সাইড টোটালি বন্ধ, লেফট সাইড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখাই যাচ্ছে না, রাইট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অরিজিনে 5% মাত্র ওপেন ছিল, সেই 5% দিয়ে রাইট সাইডের অ্যান্টেরিয়র সেরিব্রাল, মিডল সেরিব্রাল, লেফট সাইডের অ্যান্টেরিয়র সেরিব্রাল, মিডল সেরিব্রাল ওপাসিফিকেশন হচ্ছে, সেখানে পারফিউশন হচ্ছে। এখন আমাদের কোশ্চেন হলো, যখন আমি দেখলাম একদিকে টোটালি অক্লুডেড আর একদিকে 95% স্টেনোসিস, এখন আমার চিকিৎসার অপশন কি? এখন আমার চিকিৎসার অপশন কি শুধু ইকুস্প্রিন নাকি অন্য কিছু আমাদের চিকিৎসা করতে হবে? আমরা জানি যে স্ট্রোকের পেশেন্ট, ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের আমরা ইকুস্প্রিন দিয়ে থাকি টু প্রিভেন্ট ফার্দার স্ট্রোক, ফার্দার রিকারেন্ট স্ট্রোক যেন না হয়। এখন আমরা যদি সোর্স অফ ইনফ্রাকশন, সোর্স অফ ইসকেমিয়া যদি আমরা বের করতে না পারি, তাহলে কি হবে? পরবর্তীতে কিন্তু আমরা রোগী মিস করে ফেলবো। এটিওলজি বের করতে গেলেই আপনি হলো এক্সাক্ট এটিওলজিটা পাবেন। যখন আপনি এরকম একটা পেশেন্টের সিনারিও পেলেন যে একদিকে টোটালি অক্লুডেড আর একদিকে 95% স্টেনোসিস এবং সেই 5% দিয়ে দুই পাশেই তার পারফিউশন হচ্ছে, তখন আমাদের চিকিৎসার অপশন কি? কি হতে পারে আমাদের চিকিৎসার অপশন? ইকুস্প্রিন দিবেন, ফিজিওথেরাপি দিবেন, সবাই আমরা জানি দিবেন, ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিসের চিকিৎসা করবেন, হাইপারটেনশন যদি থাকে চিকিৎসা করবেন। একদিকে টোটালি অক্লুডেড আর একদিকে 95%, এইগুলো কোনোটাই দিয়ে সেই এক অক্লুশন তো খুলবে না, আর 95% যে স্টেনোসিস সেটাও কিন্তু খুলবে না। অবশ্যই আমাদের সেখানে অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাটাই হলো নিউরো ইন্টারভেনশন, সেই ব্যবস্থাটাই হলো ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে ক্যারোটিড স্টেন্টিং। দেখেন আমরা স্টেন্টিং এর আগে পিকচার ছিল এরকম, স্টেন্টিং এর পরে পিকচার হলো এরকম। আপনি যদি এটা না করেন তাহলে ওই যে 5% তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এবং যে কোনো সময় বন্ধ হলে ওই 5% দিয়ে তার দুই পাশ, রাইট সাইড এবং লেফট সাইড দুই পাশে পারফিউশন হচ্ছিল। আপনি ওপেন আপ করে দেওয়াতে এখন যেটা হলো অ্যাট লিস্ট ইউ ক্যান সেভ হিজ লাইফ। এইটাই হলো নিউরো ইন্টারভেনশন। স্ট্রোকের ক্ষেত্রে, ইসকেমিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে ইন্টারভেনশনের কিছু কাজ থাকবে, লাইক কার্ডিয়াক ইন্টারভেনশন। বাংলাদেশে এটা নতুন আসছে, নতুন সাবজেক্ট। এই নিউরো ইন্টারভেনশনের সাথে স্ট্রোকের, ইসকেমিক স্ট্রোক রিলেশন কি, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। দুটো কেস সিনারিও দেখালাম, একটা অ্যাকিউট স্ট্রোক 3 ঘন্টার ভিতরে আসছে, একটা অলরেডি এস্টাবলিশড স্ট্রোক। আমরা প্রিভেনশনের জন্য কি করতে পারি? তার মানে অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোকের রিকারেন্স দুটোই আমরা
চিকিৎসার জন্য ইন্টারভেনশন কাজে লাগাতে পারি। তার মানে আমরা যেটা বলতে চাই যে ইকোস্প্রিনটাই শুধু চিকিৎসা না, ইকোস্প্রিনের বাইরে এটিওলজি দেখতে হবে এবং সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্রোক ইজ লাইক এ ফিভার। আপনি জ্বর হলো ফিভার, এটা কোনো ডায়াগনোসিস না, ইটস এ প্রেজেন্টেশন। ফিভারের কারণ দেখতে হবে না, ইউটিআই নাকি নিউমোনিয়া নাকি আপনার মেনিনজাইটিস নাকি ম্যালেরিয়া নাকি টাইফয়েড, এগুলো যেমন দেখতে হয়, ঠিক তেমনি ইসকেমিক স্ট্রোকটা কেন হলো এটিওপ্যাথোলজি দেখতে হয়। এই এটিওপ্যাথোলজিটা কি আপনার অ্যাথেরোএম্বলিক নাকি থ্রম্বোটিক নাকি কার্ডিওএম্বলিক নাকি ময়া নাকি ডিসেকশন, এক একটা ট্রিটমেন্ট এক এক রকম, এক একটা প্রিভেনশন এক এক রকম, এক একটা আউটকাম এক এক রকম। যার ফলে আপনি ইসকেমিক স্ট্রোকটাকে ধরবেন লাইক ফিভার, ফিভারের যেমন কারণ বের করতে হয়, ঠিক তেমনি ইসকেমিক স্ট্রোকেরও কারণ এটিওপ্যাথোলজি বের করতে হবে। এই জন্য বলা হয় যে আমাদের যে হিপোক্রেটস, উনি হলো ব্রেনের ব্যাপারে অনেক অনেক বেশি মন্তব্য করে গিয়েছেন। উনি 430 ইয়ার্স বিফোর ক্রিস্ট, খ্রিস্টপূর্ব 430 বছর পূর্বে উনি মন্তব্য করে গিয়েছিলেন, ডিজিজ হুইচ অ্যাটাক দি ব্রেন আর মোস্ট অ্যাকিউট, মোস্ট সিরিয়াস এন্ড মোস্ট ফ্যাটাল। ব্রেনের যে রোগ, সে রোগটা খুব হঠাৎ করে হয়, সিরিয়াস এবং ফ্যাটাল হয়। সম্ভবত উনি স্ট্রোকটাকে মাথায় রেখে বলেছিলেন। তার মানে হলো যে এই যে স্ট্রোক যে হঠাৎ করে হয় এবং মোস্ট ফ্যাটাল, এটা আজকের ইতিহাস না, এটা মানুষ যখন থেকে জন্মগ্রহণ করলো তখন থেকেই ব্রেনের স্ট্রোকের আউটকাম এরকম। এবং সেই স্ট্রোকের আউটকামের চিকিৎসা আমাদের দেশে কেন সারা পৃথিবীতে আস্তে আস্তে ইভালুয়েশন ফেজে আছে এবং এটা প্রতিদিন ইভালুয়েটেড হচ্ছে। তো তার মধ্যে আমরা কিছু স্পেসিফিক ভাবে চিকিৎসা আমরা দিতে পারি এবং তার মধ্যে সে চিকিৎসার মধ্যে নিউরো ইন্টারভেনশন একটা ইস্যু। স্ট্রোক হলো সেকেন্ড মোস্ট কমন কজ অফ ডেথ ইন ওয়ার্ল্ড ওয়াইড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো মোস্ট কমন কজ অফ অ্যাডাল্ট ডিসএবিলিটি। পঙ্গুত্বের অ্যাডাল্ট পঙ্গুত্বের ১ নম্বর কারণ হলো স্ট্রোক। পূর্ণবয়স্ক রোগীর পঙ্গুত্বের ১ নম্বর কারণ স্ট্রোক, যার জন্য মরে গেলে তো মরে গেল, বেঁচে গেলেন একজন, কিন্তু মরে না যে সারা জীবন পঙ্গু হয়ে থাকা, সারা জীবন ডিপেন্ডেন্ট হয়ে থাকা, এটা খুবই প্যাথেটিক এবং এটা খুবই ভয়ঙ্কর আউটকাম। যাদের বাসায় স্ট্রোকের রোগী থাকবে তারা জানেন যে আসলে কতটা কষ্টের। এই অ্যাডাল্ট ডিসএবিলিটি, এটা কি প্রিভেন্ট করতে পারবেন আপনি স্ট্রোকের অ্যাকিউট ম্যানেজমেন্ট দিয়ে, স্ট্রোকের ইন্টারভেনশনের ট্রিটমেন্ট দিয়ে। এবং প্রবলেম হলো যে স্ট্রোক সার্ভাইভার্সরা পার্মানেন্টলি ডিসেবল থাকে 15 to 30% এবং 30 to 50% স্ট্রোক সার্ভাইভার্স ডু নট গেইন ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স, তারা ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স আর গেইন করতে পারে না। তার মানে স্ট্রোকের আমাদের মূল চিকিৎসা যেটা, চিকিৎসা করতে হবে অ্যাকিউট স্ট্রোকের জন্য অ্যাডাল্ট ডিসএবিলিটি না হয়। স্ট্রোক প্রিভেন্টেবল, স্ট্রোক যেন না হয় সেই চেষ্টা করতে হবে। স্ট্রোক ইজ ট্রিটেবল, স্ট্রোক হওয়ার পরে চিকিৎসা করতে হবে। স্ট্রোকের চিকিৎসা নাই এটা বলা যাবে না। একসময় বলা হতো যে স্ট্রোক হয়ে গেছে, কোনো চিকিৎসা নাই, ফিজিওথেরাপি দেন, ইকোস্প্রিন দেন, পরবর্তী স্ট্রোক যেন না হয়। আপনারা নতুন জেনারেশন, আপনাদের দেশ বদল করতে হবে আপনাদের। আপনারাই নতুন চিকিৎসা দিবেন বাংলাদেশে। আপনাদের মাথায় রাখতে হবে স্ট্রোকের চিকিৎসা আছে, কিন্তু সেটার প্রবলেম হলো উইদিন ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার ভিতরে আপনি যদি স্ট্রোকের চিকিৎসা দিতে পারেন তাহলে স্ট্রোকের চিকিৎসা আছে। এবং স্ট্রোক হলো সাডেন অনসেট ফোকাল অর গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিট। এবং আমরা যেটুকু জানি যে সাডেন অনসেট ফোকাল অর গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিটের মধ্যে মেইনলি মোটর উইকনেস, সেন্সরি ডিস্টারবেন্স, ভিজুয়াল ডিস্টারবেন্স, স্পিচ ডিস্টারবেন্স এবং ইমব্যালেন্স, এগুলো নিয়ে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট করে। তার সাথে পেশেন্ট আনকনশিয়াস নিয়েও প্রেজেন্ট করে। আনকনশিয়াস হলে তখন আমাদের সামনে ওয়াইড স্পেকট্রাম ডিফারেন্সিয়ালস চলে আসে, যার জন্য আনকনশিয়াস দিয়ে স্ট্রোক আমাদের এস্টাবলিশ করতে একটু সময় লাগে, ইসকেমিক স্ট্রোক। কিন্তু আমরা যদি মোটর উইকনেস, সেন্সরি, ভিজুয়াল ডিস্টারবেন্স, স্পিচ ডিস্টারবেন্স, ইমব্যালেন্স এগুলো নিয়ে আসি, আমরা কিন্তু হিস্ট্রি এবং এক্সামিনেশন এবং সিটি স্ক্যানে আর্লি ফিচার্স যদি থাকে তাহলে কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। তো স্ট্রোকের তো আমরা জানি ইসকেমিক এবং হেমোরেজিক, কিন্তু আমরা এখানে আজকে আলাপ করবো ইসকেমিক স্ট্রোকের। কিন্তু নিউরো ইন্টারভেনশন কি, ইসকেমিক স্ট্রোকের সাথে নিউরো ইন্টারভেনশনের রিলেশনটা কি? নিউরো ইন্টারভেনশন হলো ব্রেনের ব্লাড ভেসেলস অথবা স্পাইনাল কর্ডের ব্লাড ভেসেলস নিয়ে এই সাবজেক্টটা ডিল করে। নিউরো ইন্টারভেনশন, নিউরো রিলেটেড মানে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, তার ব্লাড ভেসেলস এর যে রোগগুলো, এবং এটা এই ব্লাড ভেসেলস এর রোগ নিয়ে কিভাবে ডিল করে, অপারেশন না, মেডিসিন না, এন্ডোভাস্কুলার টেকনিক, মানে ব্লাড ভেসেলস এর
মাধ্যমে ব্লাড ভেসেলস এর ভিতর দিয়ে আমাদের এই ব্লাড ভেসেলস এর রোগ যেগুলো তাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। এটা মিনিমাল ইনভেসিভ। কিরকম দেখেন, ক্যাথ ল্যাব দরকার, আমরা যেটা কার্ডিয়াক ক্যাথ ল্যাব, একই রকমের ক্যাথ ল্যাব, কার্ডিয়াক ক্যাথ ল্যাব দিয়ে আমাদের কাজ হয়ে যায়, কিন্তু একই ক্যাথ ল্যাব, একই জিনিস। আমরা ফিমোরাল অ্যাক্সেস দিয়ে ঢুকি, অনেক সময় রেডিয়াল দিয়েও ঢোকা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফিমোরাল অ্যাক্সেস দিয়ে ঢোকা হয়। আমরা উপরের দিকে উঠে ডিসেন্ডিং আওয়ারটা থেকে উঠে আর্চ অফ দ্য আওয়ারটা দিয়ে আমরা হার্টকে বাইপাস করে আমরা ব্রেনের ভিতরে চলে যাই, কমন ক্যারোটিড হয়ে, ইন্টারনাল ক্যারোটিড হয়ে এসসি অথবা এমসি যেখানে যাওয়া দরকার হয়। তার মানে দাঁড়াচ্ছে যে এটা মিনিমাল ইনভেসিভ, জাস্ট একটা ইনজেকশন, একটা স্টিচ দেওয়া, এখানে একটা জাস্ট আমরা লোকাল দিয়ে আমরা আমাদের এখানে শীত দিয়ে দিই এবং একটা ক্যাথেটার এখান থেকে আমরা ঢুকাই। সেই ক্যাথেটারটাই ব্রেনের ভিতরে যেয়ে আমরা দেখে আসি এবং সেই ক্যাথেটারের আমরা যে ব্রেনের যে ইমেজ চলে আসে আমরা রেডিওলজিক্যাল ইমেজের মতো। তার মানে এটা মিনিমাল ইনভেসিভ, ব্রেনের ব্লাড ভেসেলস কে ডিল করে এন্ডোভাস্কুলার টেকনিকের মাধ্যমে। এবং আমরা যখন বলি যে ডিএসএ মানে ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম, মানে আমরা ব্রেনের ডিএসএ মানে ব্রেনের ব্লাড ভেসেলস এর এই এনজিওগ্রাম, সেখানে আমরা দেখা যায় যে ডিজিটালি সাবট্রাক্ট করা হয় বোনস এবং ব্রেনকে। আমরা যখন ফাইনাল পিকচার গুলো দেখি তখন দেখি যে এরকম পিকচারটা, যেখানে আমরা বোনস দেখা যাচ্ছে না, শুধু ব্লাড ভেসেলস দেখা যাচ্ছে। এই জন্য বলা হয় সেরিব্রাল এনজিওগ্রাম অথবা সেরিব্রাল ডিএসএ অথবা সেরিব্রাল ক্যাথেটার এনজিওগ্রাম। এই যে নিউরো ইন্টারভেনশনে আমাদের অ্যাপ্লিকেশনটা দুই ভাবে আমরা করতে পারি, একটা ডায়াগনস্টিক, একটা থেরাপিউটিক। ডায়াগনস্টিক মানে হলো ব্লাড ভেসেলস এর ডিজিজটাকে আপনি আইডেন্টিফিকেশনের জন্য, এটা সেরিব্রাল এনজিওগ্রাম যেটাকে বলি, ক্যাথেটার এনজিওগ্রাম অথবা ডিএসএ, সেটাই এটা। একই রকমের হোমোলোগাস আরো কিছু এনজিওগ্রামের পদ্ধতি আছে, যেমন সিটি এনজিওগ্রাম, সিটিএ, এমআর এনজিওগ্রাম, এমআরএ, এবং এটা সেই একই রকমের এনজিওগ্রাম ডিএসএ। ওইগুলোতে সিটি এনজিওগ্রামে সিটি স্ক্যান মেশিন দিয়ে করে, এমআর এনজিওগ্রামে এমআরআই মেশিন দিয়ে করে, এবং এই সেরিব্রাল এনজিওগ্রাম যেটা ডিএসএ সেটা হলো ক্যাথেটার দিয়ে ক্যাথ ল্যাবে ইমেজ মাধ্যমে দেওয়া হয়। উদ্দেশ্য হলো যে আপনি ব্লাড ভেসেলস এর ডিজিজ আপনি বের করবেন, সেটা ব্রেনে এবং স্পাইনাল কর্ডে যদি দরকার হয় সেটা আপনি করতে পারবেন, সেটা হলো ডায়াগনস্টিক প্রসিডিউর। আর থেরাপিউটিক প্রসিডিউর আমাদের দুই ক্ষেত্রেই কাজে লাগে, ইসকেমিক স্ট্রোকেও দরকার হয়, হেমোরেজিক স্ট্রোকেও দরকার হয়। ইসকেমিক স্ট্রোকে আমি দেখিয়েছি অলরেডি একটা কেস সিনারিও, অ্যাকিউট স্ট্রোকে দরকার হয়, প্রিভেনশনের জন্য দরকার হয়, এবং হেমোরেজিক স্ট্রোকে আমাদের অ্যানোরিজম কয়েলিং এর জন্য দরকার হয়, এভিএম এম্বোলাইজেশনের জন্য দরকার হয়। আগামী সপ্তাহে আমাদের এই হেমোরেজিক স্ট্রোকের সাথে নিউরো ইন্টারভেনশনের ক্লাস, আগামী মঙ্গলবার। আর এই সপ্তাহে আমরা শুধু আলাপ করবো ইসকেমিক স্ট্রোকের সাথে ইন্টারভেনশনের রিলেশনটা কি। তার মানে এক কথায় যদি বলি, সহজ কথা যদি বলি, নিউরো ইন্টারভেনশন ডিলস উইথ ভাস্কুলার ডিজিজ। এখন ব্রেনে ব্লাড ভেসেলস এর ডিজিজ, ব্রেনে ভাস্কুলার ডিজিজ কিন্তু বেশি নাই, সংখ্যা কিন্তু খুবই কম। আমরা ব্রেনের ডিজিজ সম্পর্কে জানি মেনিনজাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যাডেম, টিউমার, তাই না? এগুলো কিন্তু কোনোটাই ব্লাড ভেসেলস এর ডিজিজ না, মেটাবলিক ডিজিজ যাই বলেন, যেভাবে বলেন, ব্রেনের ব্লাড ভেসেলস এর ডিজিজ কিন্তু সংখ্যায় খুবই কম, ভেরি ফিউ। যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস মানে স্টেনোসিস, অ্যানোরিজম, এভিএম আর এভিএফ। এভিএম এভিএফ যদি একসাথে ধরি আমরা, তাহলে মাত্র 3টা ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যানোরিজম এন্ড এভিএম আর এভিএফ। এভিএম এবং এভিএফটা একই আউটকাম, একই প্যাথোফিজিওলজিটা অলমোস্ট সেম, একই ধরনের ডিজিজ। তার মানে ব্রেনের ব্লাড ভেসেলস এর ডিজিজ, স্পাইনাল কর্ডের ব্লাড ভেসেলস এর ডিজিজ কিন্তু সংখ্যা কম, আইদার স্টেনোসিস অর অ্যানোরিজম অর এভিএম আর এভিএফ। এই 3টা ডিজিজ মাত্র আমরা ডিল করি নিউরো ইন্টারভেনশনের মাধ্যমে। অনলি ব্রেনের এতগুলো রোগের মধ্যে 3টা ডিজিজ আমরা ব্লাডের ভেসেলস এর ভিতর দিয়ে যে অ্যাথেরোস্ক্লেরোসিস চিকিৎসা দিতে পারি, অ্যানোরিজম চিকিৎসা দিতে পারি, এবং এভিএম এন্ড এভিএফ এর চিকিৎসা দিতে পারি। নিউরো ইন্টারভেনশন মাত্র 3টা ডিজিজ নিয়ে ডিল করে। আমরা আসি যখন অ্যানোরিজম আর এভিএমটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমরা যদি এখন এখানে দেখি যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এক্সট্রাক্রেনিয়াল স্টেনোসিস, আমরা দেখি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি স্টেনোসিস, এই যে কমন ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন এট দ্য সাইড অফ দি নেক, নেকে এখানে বাইফার্কেশন হয় কমন ক্যারোটিড আর্টারি। এটি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মুখে সাপ্লাই দেয়, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রেনের ভিতরে ঢুকলো, এট দি সাইট অফ দি অরিজিন দেখেন এখানে সিভিয়ার স্টেনোসিস, এক্সট্রাক্রেনিয়াল স্টেনোসিস। এটা দেখেন এখানে যখন স্টেনোসিস দেখলেন আর একটা পেশেন্ট, সেখানে দেখা গেল যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অরিজিন হওয়ার পরে টোটাল অপারেশন হয়ে গেল।
তখন আপনি যে কোনো একটা পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোটিক স্টেনোসিস ডায়াগনোসিস করতে পারবেন থ্রু এনজিওগ্রাম, থ্রু ক্যাথেটার এনজিওগ্রাম। ইভেন ব্রেনের যে ইন্ট্রাক্রেনিয়াল স্টেনোসিস সেটাও আপনি ডায়াগনোসিস করতে পারবেন। ব্রেনের এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা মিডল সেরেব্রাল আর্টারি। মিডল সেরেব্রাল আর্টারির অরিজিনে দেখেন সিভিয়ার স্টেনোসিস এট মিডল সেরেব্রাল আর্টারি। তার মানে আপনি একটা স্ট্রোকের পেশেন্টের স্টেনোসিস হলো কিনা এটার জন্য আপনি এনজিওগ্রাম করতে পারেন, এবং সেটার একটা নিউরো ইন্টারভেনশন রোল আছে টু ডায়াগনোস। মেইনলি ডায়াগনোসিসের জন্য আমাদের নিউরো ইন্টারভেনশনটা ইউজ হয় অত বেশি না, খুবই কম। নিউরো ইন্টারভেনশনের অ্যাথেরোস্ক্লেরোসিস ডায়াগনোসিসের জন্য মেইনলি আমরা সিটি এনজিওগ্রাম এবং এমআর এনজিওগ্রাম ইউজ করে থাকি। কোনো কোথাও যদি সন্দেহ হয় অথবা কোথাও যদি ক্লিনিশিয়ান মনে করেন যে এই পেশেন্টের ক্যাথেটার এনজিওগ্রাম লাগবে, মানে ডিএসএ লাগবে, তখন আমরা ক্যাথেটার এনজিওগ্রাম মানে নিউরো ইন্টারভেনশন এনজিওগ্রামটা করে থাকি। মেইন রোল হলো আমাদের থেরাপিউটিক পারপাস। থেরাপিউটিক পারপাসে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে কি কাজ আমরা করতে পারি, কেন করতে পারি? দেখেন স্ট্রোকের আসলে কি হয়, এইটা একটা উদাহরণ। যেমন দেখেন এখানে একটা মিডল সেরেব্রাল আর্টারিতে একটা থ্রম্বাস এসে ক্লট এসে বন্ধ হয়ে যাবে আর্টারিটা। আর্টারি বন্ধ হলে ডিস্টালি যে এরিয়াতে সে পারফিউশন করতো সেই পারফিউশন এরিয়াতে ব্লাড ভেসেলস যেহেতু বন্ধ, ব্লাড সাপ্লাই তো কমে যাবে। ব্লাড সাপ্লাই যখন কমে যাবে তখন এখানে সেলুলার কিছু চেঞ্জ আসবে। সেই চেঞ্জের মধ্যে প্রথমে ইসকেমিয়া হবে, সেল সোয়েলিং হবে, তারপর ইনফ্রাকশন হবে। কিন্তু এই যে টোটাল জিনিসটা একসাথে হয় না, টোটাল জিনিসটা হতে সময় লাগে। দেখা যায় যে ব্রেনের ভিতরে মূল অংশে যেটাকে কোর বলে সেখানে হয়তো ইনফ্রাকশন হলো, তার আশেপাশে সেলগুলো তখন ভায়াবল থাকে, বেঁচে থাকে, কিন্তু ফাংশনালি ইনঅ্যাক্টিভ থাকে। আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে ব্লাডটা সেই সেলের কাছে পৌঁছাতে পারেন তাহলে কিন্তু সেই সেলটা বেঁচে যাবে। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লাড না যায় তাহলে সেল মারা যাবে। সেই যে জায়গাটুকু তাকে আমরা বলি পেনাম্বরা। সেই পেনাম্বরা সেভ করার জন্য কিন্তু অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা। তার মানে স্ট্রোকে যখন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আমাদের স্ট্রোকটা হয় কোন একটা আর্টারি বন্ধ হয়, অক্লুশন হয়ে বন্ধ হয়। যখন বন্ধ হয় তখন আমাদের চিকিৎসাটা করতে হয় কয়েক ঘন্টার ভিতরে। আমাদের জন্য এমন না যে অনেক সময় পাওয়া যাবে। অনেক স্টাডি করে দেখা গিয়েছে যে 5.5 থেকে 4.5 থেকে 6 ঘন্টার ভিতরে আমরা টোটাল স্ট্রোকের চিকিৎসা করতে পারি। এখন 2-1টা স্টাডিতে একটু সময়, কিছু পেশেন্টের ক্ষেত্রে 8 ঘন্টা এবং 2-1টা পেশেন্টের ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত চিকিৎসার সুযোগ আছে। তো মেইনলি আমাদের মাথায় রাখতে হবে যে 4.5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা এর মধ্যে আমাদের চিকিৎসা করার সুযোগ। স্ট্রোক হওয়ার পরে এই যে ঘন্টাটা আপনার আমার মাথায় রাখতে হবে, এটা কখন থেকে? at the time of onset, যখন থেকে তার স্ট্রোকটা হলো। প্রবলেম হলো যখন স্ট্রোকটা হলো, আপনি যদি রোগী আধা ঘন্টার ভিতরে আপনি পান এমার্জেন্সি ডিপার্টমেন্টে, মেডিকেল কলেজে এমার্জেন্সিতে ডিউটিতে আছেন, সেই সময় একজন রোগী চলে আসলো, হঠাৎ করে বললো লেফট সাইডের হেমিপ্যারেসিস। আপনি দ্রুত সিটি স্ক্যান করলেন, সেই সময় ওই 1 ঘন্টায়, ওই 2 ঘন্টায় অথবা ওই 3 ঘন্টার ভিতরে সিটি স্ক্যানে আপনি কিন্তু ইনফ্রাকশন পাবেন না। ওই সময় ইনফ্রাকশন এস্টাবলিশ হতে 6 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো আপনার চিকিৎসা দেওয়ার সময় হলো 4.5 ঘন্টা, 6 ঘন্টা। তার মানে কি? আপনার 6 ঘন্টা পরে আপনি ইনফ্রাকশন পেয়ে তো লাভ নাই। তখন তো আপনি চিকিৎসা দিতে পারবেন না। আপনি যখন চিকিৎসা দিতে পারবেন তখন আপনি কি পাবেন সিটি স্ক্যানে? তখন আপনি পাবেন কমপ্লিটলি নরমাল ইভেন্ট। কিচ্ছু নাই সিটি স্ক্যানে, একদম কমপ্লিটলি সিটি স্ক্যান নরমাল। ইনফ্রাকশন আসে নাই। আর্লি চেঞ্জও আসে নাই, ইনফ্রাকশনও আসে নাই। সেটা পেতে পারেন। এটা যদি পান কখনো, আর যদি দেখেন যে পেশেন্টের হেমিপ্যারেসিস, সিটি স্ক্যান নরমাল, এটা কখনো বলবেন না যে আপনার সিটি স্ক্যান নরমাল, আপনার স্ট্রোক হয় নাই। আপনি হয়তো প্রমাণ করার জন্য 2 দিন পরে 3 দিন পরে আরেকটা সিটি স্ক্যান লাগলে আপনি করতে পারেন। তো আপনি ভাববেন যে এটা একটা ডিডি, ডিফারেনশিয়ালস একটা সিটি স্ক্যানে নরমাল হলেও আপনি ডিডি তে রাখতে হবে ইসকেমিক স্ট্রোক। আপনি যদি আর্লি সাইন এর মধ্যে একটু আগে যেটা দেখালাম ডেন্স এমসিএস সাইন পেতে পারেন। এই ডেন্স এমসিএস সাইন মানে হলো এই মিডল সেরেব্রাল আর্টারিতে থ্রম্বাস হয়ে মিডল সেরেব্রাল আর্টারি বন্ধ হয়ে গিয়েছে। এটা আপনি পেতে পারেন। সিটি স্ক্যান নরমাল, ব্রেন প্যারেনকিমা নরমাল, কিন্তু মিডল সেরেব্রাল আর্টারিতে থ্রম্বাসের ফিচার পাচ্ছেন। এটা পেতে পারেন, এটা পেতে পারেন, এটা পেতে পারেন। 3 নম্বরে পেতে পারেন গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন ইজ লস্ট। যেমন দেখেন এই সিটি স্ক্যানে রাইট সাইডে এটা ইন্টারনাল ক্যাপসুল, এটা কর্ডেট নিউক্লিয়াস, এটা থ্যালামাস, এটা বেজাল গ্যাংলিয়া। দেখা যাচ্ছে না ইন্টারনাল ক্যাপসুল, হোয়াইট ম্যাটার, এটা দেখতে কালো। গ্রে ম্যাটার এই যে দেখেন এই যে বেজাল গ্যাংলিয়া, কর্ডেট নিউক্লিয়াস, থ্যালামাস সব দেখা যাচ্ছে।
ইভেন গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্ট, এটা যে একটা আলাদা ইন্টারনাল ক্যাপসুল এটা বোঝা যাচ্ছে। তো লেফট সাইডে দেখেন ইন্টারনাল ক্যাপসুলের সাথে বেসাল গ্যাংলিয়া কর্ডেট নিউক্লিয়াস মিলে গেল, আপনি গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন করতে পারলেন না। ইভেন রাইট সাইডেও আপনি বাইরের দিকে ভিতরের বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার, এটা কিন্তু এখানে পাচ্ছেন না। এখানেও গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন ইজ লস্ট। এটাও একটা আর্লি চেঞ্জ অফ ইস্কেমিয়া, আর্লি ইস্কেমিক সাইন। আপনি ইভেন সালকাল ইফেসমেন্টও পেতে পারেন। এখানে দেখেন লেফট সাইডে সালকাস গুলো দেখা যাচ্ছে, সালকাস ব্রেনে যে সালকাস সেখানে পানি থাকে, সিটি স্ক্যানে দেখতে কালো দেখায়, সেই সালকাস আপনি এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে সালকাস গুলো দেখা যাচ্ছে না। যে কোনোটাই আপনি পেতে পারেন উইদিন ফিউ আওয়ার্স। সেই ফিউ আওয়ার্সই আপনি চিকিৎসা দিবেন, সেই ফিউ আওয়ার্সই আপনার চিকিৎসার সুযোগ। তার মানে এই ফিউ আওয়ার্স এর ভিতরে কোথাও আপনি ইনফ্রাকশন পাচ্ছেন না, ইনফ্রাকশন পেলে আর আপনি চিকিৎসা দিতে পারবেন না। যখন আপনি এস্টাবলিশড ইনফ্রাকশন পেয়ে যাবেন, অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা দেওয়া যায় না। তবে না, আপনার যখন চিকিৎসা দেওয়ার সুযোগ, তখন কিন্তু আপনি সিটি স্ক্যানে অধিকাংশ ক্ষেত্রে নর্মাল অথবা আর্লি চেঞ্জ পাবেন। এই জন্যই আমাদের বলা যে অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের চিকিৎসার জন্য আপনি সিটি স্ক্যানে কি চেঞ্জ আসে সেগুলো আমাদের জানতে হবে। এইগুলি চেঞ্জ আসে, আপনি এখন থেকে যদি দেখতে থাকেন দেখবেন যে প্রচুর পেয়ে যাবেন, এবং তখনই আমাদের চিকিৎসার সুযোগ। দেখেন এরকম আরেকটা পেশেন্ট, লেফট সাইডে ইন্টারনাল ক্যাপসুল এবং গ্রে ম্যাটার ডিফারেন্সিয়েশন একদম স্পষ্ট। রাইট সাইডে দেখেন গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন লস্ট, রাইট সাইডে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন লস্ট। লেফট সাইডে সালকাস গুলো দেখা যাচ্ছে, রাইট সাইডে সালকাল ইফেসমেন্ট। এই আর্লি চেঞ্জ, এগুলো সবই আর্লি চেঞ্জ, এগুলো আমাদেরই পেশেন্ট, সব এভাবেই পেশেন্ট প্রেজেন্ট করে অল্প সময়ের ভিতরে যদি আসে। আরেকটা পেশেন্ট দেখেন, আর্লি চেঞ্জ, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন ইজ লস্ট। যখন পেশেন্ট প্রথম প্রেজেন্ট এই পেশেন্ট করেছিল, তখন আর্লি চেঞ্জ গুলো আমরা নিয়ে দেখেছিলাম। 2 দিন পরে দেখা গেল এস্টাবলিশড ইনফ্রাকশন হয়ে গেছে, এস্টাবলিশড ইনফ্রাকশন হয়ে ইভেন হেমোরেজ হয়ে গেছে। তার মানে হলো যে আর্লি ইসকেমিক চেঞ্জই হলো আপনার চিকিৎসা দেওয়ার সুযোগ। এস্টাবলিশড ইনফ্রাকশন যখন হয়ে যাবে, তখন অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা দিতে পারবেন। এরকম এটা আরেকটা পেশেন্ট, যখন আর্লি ইসকেমিক চেঞ্জ ছিল 12 এটা 16 4 দিনের মাথায় দেখেন, 4 দিনের মাথায় আর্লি চেঞ্জের সময় শুধু গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন লস ছিল। এখানে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন ঠিক আছে, এখানে একটু লস্ট। কিন্তু 4 দিনের মাথায় দেখেন এস্টাবলিশ ইনফ্রাকশন, ইভেন হেমোরেজ হয়ে গেছে, হেমোরেজিক কনভার্সন হয়ে গেছে। তার মানে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকে যে আপনি কিছু নির্দিষ্ট চেঞ্জ পাবেন, পেতে পারেন, নাও পেতে পারেন। কিন্তু যদি আপনি নাও পান, আপনি কখনো আমরা বলবো না যে স্ট্রোক হয়নি। কারণ হলো এস্টাবলিশ ইনফ্রাকশনের জন্য সময় লাগে 6 থেকে 24 ঘন্টা, যার জন্য 6 ঘন্টার আগেই আপনি চিকিৎসা দেওয়ার সুযোগ। আপনি যে মেডিকেল কলেজে আছেন, ভবিষ্যতে আপনি যেখানে চিকিৎসা দিবেন, সেখানে যদি কখনো অ্যাকিউট স্ট্রোকের ট্রিটমেন্ট আপনি করতে চান, তখন আপনি আর্লি চেঞ্জ দেখে চিকিৎসাটা তো করবেন। আরেকটা পেশেন্ট আফটার 3 আওয়ার্স চেঞ্জ এরকম ছিল, আফটার 24 আওয়ার্স চেঞ্জ এরকম। তার মানে হলো যেটা বুঝাতে চাচ্ছি বারবার, যে এস্টাবলিশ ইনফ্রাকশন হতে সময় লাগে এবং আর্লি আওয়ার্স এর ভিতরে আমাদের ফুল ইনফ্রাকশনের ফিচার আসে না সিটি স্ক্যানে। আমরা সিটি স্ক্যান করে এস্টাবলিশ ইনফ্রাকশন তো পাই, সবসময় রোগী তো কয়েক ঘন্টার ভিতরে আসে না, অনেক সময় রোগী আসে 1 দিন পরে 2 দিন পরে, তখন আমরা এস্টাবলিশ ইনফ্রাকশনও পেতে পারি, একদম রাইট এমসি টেরিটরি ইসকেমিক স্ট্রোক। এখানে আর্লি চেঞ্জ পেতে পারি, ইভেন ল্যাকুনার স্ট্রোকও পেতে পারি। শুধু ছোট স্ট্রোক, ল্যাকুনার স্ট্রোক লেস দেন 15 মিলিমিটার, প্রত্যেকটা ইসকেমিক স্ট্রোক। এটাও অ্যাকিউট, এটা এস্টাবলিশড, এটা ল্যাকুনার। প্রত্যেকটা স্ট্রোকের চিকিৎসা পদ্ধতি এক, আউটকাম এক, কারণ একটার সাথে একটা মিল নাই। এই পেশেন্টের প্যাথোফিজিওলজি এক, এই পেশেন্টের প্যাথোফিজিওলজি আরেক, এই পেশেন্টের ট্রিটমেন্ট এক, এই পেশেন্টের ট্রিটমেন্ট আরেক, এই পেশেন্টের ট্রিটমেন্টের সাথে এই পেশেন্টের ট্রিটমেন্ট মিল নাই। তার মানে ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট স্টেটিপিক্যালি ইকোস্প্রিন দিয়ে চিকিৎসা করবেন সেটা হবে না। পেশেন্ট নির্ভর করবে কখন আপনার কাছে আসলো, কি অবস্থায় আপনি দেখলেন, এবং পেশেন্টের এটিওপ্যাথোলজি কি। একটা পেশেন্টের ময়া ডিজিজ, ময়া আমরা পাই, আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট যখন করি আমরা প্রচুর ময়া পাই, কিন্তু ময়া বাংলাদেশের রেয়ার বলা হয়, তারপরে তো আমরা পাই, মাসে একটা যদি পাই তাও তো অনেক পাই। ময়া চিকিৎসা আর একটা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলো মাইট্রাল স্টেনোসিস দিয়ে, সেই পেশেন্টের চিকিৎসা এক না। আর একটা পেশেন্টের কার্ডিয়াক
বাদ দিয়ে যদি ক্যারোটিড স্টেনোসিস থেকে স্ট্রোক হয়, সেই পেশেন্টের চিকিৎসা এক না। তার মানে স্ট্রোকের পেশেন্টের এটিওপ্যাথোলজি আমাদের দেখতে হবে। আমরা যখন ফুল আর্টারিয়াল টেরিটরি স্ট্রোক হয়, এরকম হয়, এটা মিডল সেভেল আর্টারি টেরিটরি ইসকেমিক স্ট্রোক, এমসিএ মিডল সেভেল আর্টারি টেরিটরি ইসকেমিক স্ট্রোক। টিপিক্যাল আর্টারিয়াল টেরিটরি ফলো করে, টিপিক্যাল আর্টারিয়াল টেরিটরি ফলো। এটা হলো পিসিএ, পোস্টেরিয়র সেভেল আর্টারি টেরিটরি স্ট্রোক। অক্সিপিটাল লোব, কিছুটা প্যারাইটাল লোবে আসে, এবং পিসি এর একটা ব্রাঞ্চ যায় টেম্পোরাল লোবে। তার মানে টেম্পোরালের একটা অংশ, মেইন হলো আপনার অক্সিপিটাল এবং একটা অংশ হলো প্যারাইটাল। পিসিএ টেরিটরি ইসকেমিক স্ট্রোক, দিস ইজ পিসিএ টেরিটরি ইসকেমিক স্ট্রোক, এবং এটা অ্যান্টেরিয়র সেভেল আর্টারি টেরিটরি স্ট্রোক। এসিএ টেরিটরি, এসিএ টেরিটরি, টিপিক্যাল এসিএ টেরিটরি। তার মানে আপনি এমসিএ টেরিটরি, এসিএ টেরিটরি, পিসিএ টেরিটরি সবই আপনার মাথায় রাখতে হবে, কারণ হলো স্ট্রোকের স্টাবলিশ স্ট্রোক নিয়ে যখন আপনার কাছে আসবে তখন আর্টারিয়াল টেরিটরি ফলো করবে। ল্যাকুনার হলে তো ভিতরে ডিপ ডিপ ব্রেনে যখন আসবে তখন অনেক সময় ল্যাকুনার স্ট্রোক নিয়ে আসে। দিস ইজ এসিএ টেরিটরি ইসকেমিক স্ট্রোক। আগেরটাও ছিল এসিএ টেরিটরি, এটাও এসিএ টেরিটরি। পেশেন্ট অনেক সময় 3 থেকে 4 দিন পরে আসে, এবং তখন দেখা যায় যে এমসিএ টেরিটরি স্ট্রোকটাই মাস ইফেক্ট নিয়ে মিডলাইন শিফটিং হয়ে ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট হয়ে অপোজিট সাইডে ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হয়ে পেশেন্ট আসে। তখন কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না, তখন কিন্তু অলরেডি পেশেন্ট ডিসেবল, অথবা পেশেন্ট কিন্তু খুব মারাত্মক খারাপ অবস্থায় থাকে। এই সময় জিসিএসটাও তো কমে যায়। তার ফলে আমরা যেটা জানাইতে চাই যে এমসিএ টেরিটরি স্ট্রোক যদি ইনিশিয়ালি আপনি চিকিৎসা করতে পারেন, ওই যে ইন্ট্রাআর্টারিয়াল থ্রম্বোলাইসিস দেখালাম অথবা আরো পদ্ধতি আছে, সেগুলো দিয়ে আমরা যদি করতে পারি তাহলে কিন্তু মাস ইফেক্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় না। এখন আমরা অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকে কিভাবে আমরা চিকিৎসা করব? অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক উইদিন ফিউ আওয়ার্স কিভাবে চিকিৎসা করতে পারি সেটা আমাদের জানতে হবে। উইদিন ফিউ আওয়ার্স যদি আপনার সামনে একটা স্ট্রোক হয়, আপনারা সবাই নিজে চিন্তা করেন, যখন মেডিকেল কলেজে আপনারা যদি ইন্টার্নি যারা তো করে থাকেন, অথবা যারা সামনে তো করবেন, অথবা যারা তো করে ফেলেছেন, মাথায় রাখেন যে স্ট্রোকের পেশেন্ট আপনার সামনে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে অনেক পেশেন্টই আসছে। তখন এই পেশেন্ট গুলো আসলে আমরা আসলে কি করতে পারি? এই অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের চিকিৎসাটা নির্ভর করে টাইম অফ প্রেজেন্টেশন এবং কন্ডিশন অফ দি পেশেন্ট। কখন রোগী আপনার সামনে আসলো, মানে কখন স্ট্রোক হলো আর কখন আসলো। স্ট্রোক হওয়ার পরে 4 ঘন্টার ভিতরে, নাকি 6 ঘন্টার ভিতরে, নাকি 24 ঘন্টার ভিতরে, নাকি 3 দিন পরে, সব ধরনের রোগী আপনি পাবেন। কখন আপনার সামনে আসলো এবং কন্ডিশনটা কি? যদি পেশেন্টের কন্ডিশন ভালো না থাকে, পেশেন্টের জিসিএস যদি কম থাকে, তখন তাকে পেশেন্টকে সার্ভাইভ করতে হবে, এবিসি ম্যানেজমেন্ট দিতে হবে, তাকে ইমিডিয়েট পেশেন্ট ম্যানেজমেন্ট করতে হবে। যার ফলে ট্রিটমেন্ট আপনি জানেন একটা, সব রোগীকে সেটা দেওয়া যাবে না। যা কন্ডিশন যেটা অ্যালাউ করবে তাকে সেটা দিতে হবে। তার মানে আগে পেশেন্টকে ম্যানেজ করবেন, এবিসি ম্যানেজমেন্ট করবেন, পেশেন্টের ভাইটালস ম্যানেজ হবে, এবং তার সাথে পেশেন্টের টাইম অফ প্রেজেন্টেশন, কখন রোগী আসলো। এখন যদি পেশেন্টের ভাইটালস ঠিক থাকে, পেশেন্টের অন্যান্য শারীরিক কন্ডিশন যদি অ্যালাউ করে, এবং যদি পেশেন্ট ফিউ আওয়ার্স এর ভিতরে আসে, তাহলে আমরা কিভাবে পেশেন্টের ডায়াগনোসিস করি? আমরা কিছু ওয়ার্নিং সাইন দেখি। সেই ওয়ার্নিং সাইনের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, সাডেন 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 সাডেন। স্ট্রোক কখনো আপনার ক্রনিক অনসেট দিয়ে হবে না। স্ট্রোক অলওয়েজ সাডেন অনসেট। সাডেন অনসেট হঠাৎ করে হবে, 10 দিন 12 দিন যাবত কোনো স্ট্রোক হবে না। কোন রোগী যদি বলে যে আমার কয়েক মাস ধরে মাথা ব্যথা, কয়েক মাস ধরে ডাইন হাত দুর্বল, কয়েক মাস ধরে ডাইন পা দুর্বল, তাহলে সেটা স্ট্রোক না। স্ট্রোক হবে সাডেন। সাডেন মানে সাডেন, হঠাৎ করে হবে। মানুষ বলে অজু করি, অজু করতে যেয়ে হঠাৎ করে দেখি ডাইন হাত নাড়তে পারি না। বলে যে ভাত খাই, ভাত খেতে যেয়ে দেখি যে হঠাৎ করে 2 লোকমা খেলাম, 3 লোকমার সময় আর ভাত উঁচু করতে পারি না, হাত উঁচু করতে পারি না। পেপার পড়ি, পেপার পড়তে পড়তে হঠাৎ করে দেখি যে বাম হাতটা পড়ে গেল, আর উঠাতে পারি না। এটাকে বলে সাডেন। তো সাডেন অনসেট পেশেন্টের উইকনেস হতে পারে, সাডেন অনসেট নামনেস হতে পারে, সাডেন অনসেট প্রবলেম ইন স্পিকিং, কথা বলতে সমস্যা হতে পারে, ডিজার্ট্রিয়া, সাডেন অনসেট ডিফিকাল্টি ইন ভিশন, হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হতে পারে, সাডেন অনসেট ব্যালেন্সের প্রবলেম হতে পারে, ইমব্যালেন্স, এইবেলা স্ট্রোক হলে এটা হয়, এবং সাডেন সিভিয়ার হেডেক, যেটা সাবআরাকটানি হেমোরেজ হয় অনেক সময় হতে পারে। স্ট্রোক, এটা ইসকেমিক স্ট্রোক আলাপ হচ্ছে, এটা স্ট্রোকের ওয়ার্নিং সাইন। তার মানে সাডেন অনসেট এই 5টি ফিচার মাথায় রাখবেন, হাতে 5 আঙ্গুলের মতো। মোটর অর সেন্সরি ডিস্টারবেন্স, sudden onset speech disturbance, visual disturbance, imbalance, sudden severe headache। এই 5টির যে কোনো একটি নিয়ে আপনার সামনে আসতে পারে স্ট্রোক। তখন আপনি কি করবেন? আপনি কি করবেন, কেন করবেন? করবেন এইটাই উদ্দেশ্য যে মিনিমাইজ ব্রেন ইনজুরি।
আমি যে বললাম যে এখানে ব্লক হয়ে যে ডিস্টালি পেশেন্ট এই ওই এরিয়াতে যখন ইস্কেমিয়া হবে, কিছু সেল থাকবে ভায়াবল সেল, সেই ভায়াবল সেলগুলো পেনাম্রা। এই পেনাম্রা গুলোকে যদি আমরা বাঁচিয়ে দিতে পারি তাহলে ব্রেন ইনজুরিটা কম হবে, সেটাই আমাদের উদ্দেশ্য। ব্রেনের যে সেলটা মরে গেল, ইনফ্রাকশন হয়ে গেল, তাকে কিন্তু আমরা কিছু করতে পারবো না, তাকে বাঁচাতে পারবো না, পেনাম্রাকে বাঁচাতে পারবো। তাহলে আমরা যদি পেনাম্রাকে বাঁচাতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টু মিনিমাইজ ব্রেন ইনজুরি। এবং এই যে পেনাম্রা বাঁচানোর জন্য সময় কিন্তু আমাদের হাতে অজস্র টাইম নাই, টাইম আমাদের ফিক্সড। এই জন্য বলা হয় টাইম ইজ ব্রেন। অল্প সময়ের ভিতরে আমাদের চিকিৎসা করতে হবে, যার জন্য রোগী আসা মাত্র প্রম্পট ইনিশিয়েশন ইজ দ্য কি। আমাদের মধ্যে যারা এমার্জেন্সিতে এক্সপার্ট, এমার্জেন্সি যারা কনসালটেন্ট অথবা এমার্জেন্সিতে যারা কাজ করে থাকবেন, ওনারা কিন্তু এটা প্রম্পট ইনিশিয়েশন সবসময় মাথায় রাখেন, কারণ এমার্জেন্সি ডক্টরই সবসময় মাথায় রাখতে পারেন এটা স্ট্রোক না, এটা এমআই না, এটা অ্যাপেন্ডিসাইটিস নাকি এটা নিউমোনিয়া নাকি পালমোনারি এম্বোলিজম, অনেক ওনারা ডায়াগনোসিস করেন একসাথে। ওনাদেরই মাথায় থাকেন যে ইয়েস, এটা যদি স্ট্রোক হয় তাহলে আমাদের প্রম্পট ইনিশিয়েশন দেখি, তাড়াতাড়ি চিকিৎসা দিতে হবে, কারণ টাইম ইজ ব্রেন। 1 মিনিটে 1.9 মিলিয়ন সেল মারা যায়। যদি আমরা 1 মিনিট আগে চিকিৎসা করি তাহলে 20 লক্ষ সেল বেঁচে যায়। সেই জন্য বলা হয় যে টাইম ইজ দ্য ব্রেন এবং প্রম্পট ইনিশিয়েশন ইজ দ্য কি। অ্যাকিউট চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা মেডিকেল চিকিৎসা দিই। পেশেন্ট যদি কন্ডিশন ভালো থাকে, পেশেন্টের জিসিএস ভালো, পেশেন্ট আনকনশিয়াস না, পেশেন্টের ভাইটালস ভালো আছে, সেই পেশেন্টের প্রথমে আমরা কি দেই, মেডিকেল থেরাপি দেই কিছু, এবং আরেকটা উদ্দেশ্য হলো রিক্যানালাইজেশন। মানে ওই যে আর্টারিটা বন্ধ ছিল, সেই আর্টারিটাকে ওপেন আপ করে দিয়ে রিক্যানালাইজ করে দিলাম। ওপেন আপ করে রিক্যানালাইজ করলে হবে কি, এই যে ভায়াবল যে টিস্যুগুলো আছে সেখানে পারফিউশন হবে, তাকে বলা রিপারফিউশন। তার মানে চিকিৎসা কিন্তু আমরা সবাই দেই মেডিকেল থেরাপি বাংলাদেশে স্টিল, দুই একটা সেন্টার বাদ দিয়ে। এই যে রিক্যানালাইজেশন, রিপারফিউশন ফার্স্ট ওয়ার্ল্ডের অলমোস্ট অধিকাংশ সেন্টারে কিন্তু এই চিকিৎসাটা দেওয়া হয়। আমাদেরও এটা দিতে হবে ভবিষ্যতে সারা দেশের মেডিকেল কলেজ অ্যাটলিস্ট। তো আমরা কিভাবে রিক্যানালাইজ করতে পারি সেটাই আমরা আসবো। তার আগে মেডিকেল থেরাপি যে আমরা দেই, সেই মেডিকেল থেরাপি আমরা বলি যে জেনারেল মেডিকেল ম্যানেজমেন্ট ফর অপটিমাইজ কোলাটারাল ফ্লো অ্যান্ড সেকেন্ডারি ব্রেন ইনজুরি যেন না হয়। মানে পেশেন্টের ডায়াবেটিস যেন বেশি না হয়, টেম্পারেচার যেন বেশি না হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেন না থাকে। সেগুলো থাকলে ব্রেন ইনজুরি সেকেন্ডারি আরো বেড়ে যায়। এখন আসেন আমরা রিক্যানালাইজেশন কিভাবে করতে পারি। মানে আমাদের আর্টারি বন্ধ হয়ে গেল থ্রম্বাস দিয়ে, আমরা কি করতে পারি, এই থ্রম্বাসটাকে ভেঙে দিতে পারি। এই থ্রম্বাসটাকে ভেঙে দিতে পারি থ্রম্বোলাইটিক্স ড্রাগস দিয়ে। এই থ্রম্বোলাইটিক্স ড্রাগস আমরা ইন্ট্রাভেনাস দিতে পারি। সেই ইন্ট্রাভেনাস ড্রাগস দিলে টোটাল শরীরে যাবে, তার একটি অংশ ব্রেনে যাবে, তার একটি অংশ ওই আর্টারিতে যে বন্ধ করবে। এটা হলো আইভি থ্রম্বোলাইটিক্স, যেটা স্ট্রেপ্টোকাইনেজ মাইক্রো ইনফেকশনে ইউজুয়ালি আমরা দিয়ে থাকি, ছোটবেলা থেকে দিয়ে আসছি, এখন অনেকে টেনেক্টিপ্লেজ দেয়। তো আরেকটা কাজ করতে পারি, সেই অ্যালটিপ্লেজটাই ডিরেক্টলি ইন্ট্রা-আর্টারিয়াল থ্রম্বোলাইসিস হিসেবে এখানে আমরা ইউজ করতে পারি। আরেকটা হলো থ্রম্বাসটাকে বের করে আনতে পারি, মেকানিক্যাল ডিভাইস দিয়ে এই থ্রম্বাসটাকে বের করে আনতে পারি। 3 ভাবে আমরা থ্রম্বোলাইটিস করতে পারি। তার মানে আমরা কেন এটা তো করবো, এটা বললাম যে টাইম ইজ ব্রেন, প্রতি মিনিটে 1.9 মিলিয়ন সেল মারা যায়। কিভাবে আমরা করব, একটা হলো থ্রম্বোলাইসিস, ভেঙে দিতে পারি, আর একটা হলো থ্রম্বেক্টমি, এই থ্রম্বাসটাকে বের করে আনতে পারি। থ্রম্বোলাইসিসের জন্য সময় হলো 3 থেকে 4.5 ঘন্টা, আর থ্রম্বেক্টমির জন্য সময় হলো 6 ঘন্টা আইডিয়াল টাইম। পেশেন্ট বেসিসে যারা ইন্টারভেনশনের কাজ বাইরে তো করেন, তারা অনেক পেশেন্টের 24 ঘন্টার মধ্যেও কিন্তু থ্রম্বেক্টমি তো করেন, এখন করেন অনেক সেন্টারে, অনেক ইন্টারভেনশনিস্টরা তো করে থাকেন, কিন্তু সেটা হলো পেশেন্ট ওরিয়েন্টেড, কেস বেসড। সেটা স্পেসিফিক ভাবে সবার ক্ষেত্রে বলা যাবে না, সবার ক্ষেত্রে গাইডলাইন মোতাবেক 6 ঘন্টা, এবং থ্রম্বোলাইসিসের জন্য সময় হলো 3 থেকে 4.5 ঘন্টা। এই যে থ্রম্বোলাইসিস আমাদের যে সময়, সেটা আপ টু 4.5 আওয়ার্স অফ সিম্পটম আছে। এটা এই থ্রম্বোলাইসিস ম্যানেজমেন্ট ইজ প্রুভেন টু বি ইফেক্টিভ, এটা প্রমাণিত হয়েছে ইফেক্টিভ হিসেবে। এবং এটাই দিয়ে লাভ কি, ইমপ্রুভিং ফাংশনাল আউটকাম, পেশেন্টের ফাংশনাল আউটকাম বাড়িয়ে দেয়, এই হিসেবে এটা প্রমাণিত হয়েছে বিভিন্ন স্টাডিতে। এবং এটা দিতে হবে 4.5 ঘন্টার ভিতরে। কখন দিবেন, পেশেন্ট যদি 4.5 ঘন্টার ভিতরে আসে, পেশেন্ট যদি 18 বছরের বেশি হয়, এবং পেশেন্টের যদি ডিসএবলিং নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে। ভেরি মাইনর নিউরোলজিক্যাল ডেফিসিট থাকলে দেওয়া যাবে না।
ডিসেবলিং নিউরোলজিক্যাল ডেফিসিট 4.5 ঘন্টার ভিতরে পেশেন্টের 18 বছরের উপরে সেই পেশেন্টের দিব। ভেরি রিসেন্ট 2019 সালে একটা নিউ ইন্ডিকেশন আসছে, ওয়েক আপ স্ট্রোক। পেশেন্ট ঘুম থেকে উঠে দেখলো যে স্ট্রোক। আগের গাইডলাইন গুলোতে এই পেশেন্ট গুলোকে দেওয়াই হতো না থ্রম্বোলাইসিস। এখন মানে ওয়েক আপ স্ট্রোক কে বলা হয় যদি এরকম মিসম্যাচ থাকে ডিডব্লিউএফ লেয়ার, তাহলে আপনি দিতে পারবেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য হলো অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের 4.5 ঘন্টার ভিতরে 18 বছরের উপরে পেশেন্টকে আমরা দিতে পারি। এই যে রিভাস্কুলারাইজেশন থ্রম্বোলাইসিসের যে ম্যানেজমেন্ট, সেটা ওয়ার্ল্ডে এফডি অ্যাপ্রুভ করেছে প্রথম 1996 এ। কাজটা শুরু হয়েছে অনেক আগে। প্রথমে স্ট্রেপ্টোকাইনেজ দিয়ে দেখলো, তারপর ইউরোকাইনেজ দিয়ে দেখলো, ফেইল, পরে আরটিপিএ দিল 1.1 মিলিগ্রাম পার কেজি, সেটাও ফেইল্ড হতে 1995 এ প্রথম এস্টাবলিশ হলো নিডস ট্রায়াল। 1995 এ সেই নিডস ট্রায়ালের বেসিসে এফডি অ্যাপ্রুভ করলো 1996 এ এই থ্রম্বোলাইসিস। আর আমাদের দেশে সেই ট্রিটমেন্ট আসছে 2018 সালে, তাও মাত্র ঢাকা শহরে 2-3টা সেন্টারে দেওয়া হয়। আরেকটা হলো ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস, যেটা আমরা সরাসরি থ্রম্বোলাইটিক্স ড্রাগসটা সেই অ্যালটিপ্লেসটা আমরা যদি সরাসরি এখানে দেই, সরাসরি টিপিএ আরটিপিএ যদি এখানে দেই, তাহলে আমরা এটাকে বলবো ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস। ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিসের একটা পিকচার দেখেন, এটা আমাদেরই একটা প্রাইভেট হসপিটালের পেশেন্টের। এটা হলো রাইট সাইডের আইসিএ দুই ভাগ, এন্টেরিয়র সেরিব্রাল, মিডল সেরিব্রাল। এটা বেজিলার, এটা লেফট সাইডের আইসিএ, এন্টেরিয়র সেরিব্রাল, মিডল সেরিব্রাল। দেখেন মিডল সেরিব্রাল আর্টারিটা বন্ধ, লেফট সাইডে মিডল সেরিব্রাল আর্টারি বন্ধ, মিডল সেরিব্রাল আর্টারি বন্ধ। আমরা ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস দিলাম, অ্যালটিপ্লেস এইখানেই দিলাম, এই সরাসরি যেখানে অপারেশন হলো সেখানে দেওয়ার পরে এটা ডিএসএ পিকচার, মানে সেরিব্রাল এনজিওগ্রামের পিকচার। দেওয়ার পরে দেখেন এটা ওপেন আপ হয়ে, এটা হলো বিফোর, দেওয়ার আগে এরকম ছিল, আমরা যখন এনজিওগ্রামটা আরম্ভ করলাম। দেওয়ার পরে অবস্থা দেখেন এটা ওপেন আপ হয়ে গেছে লেফট সাইডের এমসি। ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস মানে হলো থ্রম্বোলাইটিক্স ড্রাগস উই ইউজ ডিরেক্টলি এট দ্য সাইট অফ দি থ্রম্বাস। এবং এটা কিন্তু ক্যাথ ল্যাবে করতে হয়, এটা কিন্তু নিউরো ইন্টারভেনশনের মাধ্যমে করতে হয়, ক্যাথ ল্যাবে করতে হয়। তার মানে ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইটিক্স দিলে সুবিধাটা কি, যে আমরা সরাসরি থ্রম্বোলাইটিক্স ড্রাগস যতটুকু দেই ততটুকু এখানে ফাংশনিং হবে। আইভি থ্রম্বোলাইসিস দিলে টোটাল শরীরে যায়, তার একটি অংশ ব্রেনে, তার একটি অংশ ওই আর্টারিতে যাবে। অতএব বড় থ্রম্বাস হলে এটা সাধারণত থ্রম্বোলাইসিস করতে পারে না। এই জন্য ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিসের এখানে একটা রোল আছে। এটা হলো থ্রম্বোলাইটিক্স ড্রাগস দিয়ে থ্রম্বাসটাকে ভেঙে দেওয়া। আরেকটি ব্যাপার আছে, সেটা হলো থ্রম্বাসটাকে টেনে বের করে আনা। সে বের করে আনতে গেলে পেনাম্বরা অ্যাসপিরেশন ডিভাইস যেমন একটা আছে, এখানে সাকশন করে, সাক করে নিয়ে আসে এই থ্রম্বাসটাকে। আরেকটি আছে, সেটা হলো স্টেন্ট রিট্রাইভার থ্রম্বেক্টমি। এটার একটা অ্যানিমেশন ভিডিও আমি আপনাকে দেখাই, কিভাবে এই থ্রম্বাসটাকে টেনে বের করে আনা যায় মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে। ডিভাইস দিয়ে আপনি থ্রম্বাসটা বের করে আনবেন। দেখি আমরা। এটা ছিল থ্রম্বাস। ওয়ারটা বের করে আনলাম, এইটা হলো স্টেন্ট, এটা হলো স্টেন্ট। আমাদের উদ্দেশ্য হলো থ্রম্বাসটা স্টেন্টের ভিতরে নিয়ে আসা। স্টেন্টটা নিলাম, এইটা একটা টিউবের মধ্যে দিয়ে, এই টিউবটা যখন পুল করলাম, পুল করার পর স্টেন্ট ওপেন আপ হয়ে গেল। এই যে এটা স্টেন্ট, এটা থ্রম্বাস। আমাদেরকে এখন থ্রম্বাসটাকে বের করে আনতে হবে। এই যে আমরা থ্রম্বাসটাকে বের করে আনলাম, থ্রম্বাসটাকে বের করে আনলাম স্টেন্টের মাধ্যমে। এইটাই হলো কার্ডিয়াকের যে প্রাইমারি পিসিআই, ঠিক সেরকম
প্রাইমারি পিসি এর সাথে এখানে একটা পার্থক্য হলো, প্রাইমারি পিসি তে স্টেনটাকে বসিয়ে দেওয়া হয় আর এখানে স্টেনটাকে রিট্রাইভ করা হয়, এই জন্য নাম হলো স্টেন রিট্রাইভার থ্রম্বেক্টমি। থ্রম্বাসটাকে নিয়ে স্টেনটাকে নিয়ে আসা হয়, যার জন্য বলে স্টেন রিট্রাইভার। দেখেন একটা পেশেন্টের এই স্টেন রিট্রাইভার থ্রম্বেক্টমি না থাকার ডিসঅ্যাডভান্টেজ দেখেন। একটা পেশেন্ট প্রথম দিনে এরকম এমসিএস ডেন্স এমসিএ সাইন নিয়ে আমাদের কাছে আসছিল, সেই পেশেন্টের 3 দিন পরে থার্ড ডেতে পেশেন্টের অবস্থা দেখেন, মেলিগনেন্ট ইডিমা হয়ে মিডলাইন শিফটিং হয়ে ভেন্ট্রিকুলার রিফ্রেশমেন্ট, ভেন্ট্রিকুলার ডাইলেশন অপোজিট সাইডে এবং আলটিমেটলি পেশেন্ট ডেথ। মানে আমাদের চিকিৎসা অপশন আমাদের নিতে হবে, আমাদের এই দেশের মানুষের চিকিৎসা আমাদেরই দিতে হবে। এবং এই পেশেন্টের যাদের সামর্থ্য আছে তারাও কিন্তু 6 ঘন্টার ভিতরে অন্য দেশে যে চিকিৎসা নিতে পারবে না। এই দেশের এই মানুষের, এই দেশের ডাক্তারদের দিয়ে এই অ্যাকিউট চিকিৎসা দিতে হবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে এবং এই দায়িত্ব আমাদের নিতে হবে। দেখেন এই এমসিএ ব্লক হওয়ার পরে আউটকাম হয় এরকম, থার্ড ডে ফোর্থ ডে তে অবস্থা আরো তো খারাপ হয়। তার মানে হলো অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ইন্টারভেনশন দিয়ে আমরা যেটা করতে পারি ইন্ট্রাআর্টারিয়াল থ্রম্বোলাইসিস এবং মেকানিক্যাল থ্রম্বোক্টমি, দুটোই আমরা করতে পারি। 21st সেঞ্চুরির অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের ম্যানেজমেন্ট হবে কি রকম? স্ট্রোক হবে, পেশেন্ট কল করবে, অ্যাম্বুলেন্স এসে প্রাইমারি স্ট্রোক সেন্টারে নিয়ে যাবে, সেখানে আপনি সিটি স্ক্যান করে নিউরোলজিস্টের সাথে আলাপ করে আরটিপিএ দিবে, মানে অ্যালটিপ্লেস দিবে। যদি ডক্টর মনে করেন যে না এই পেশেন্টের ইন্টারভেনশন দরকার আছে, মানে বড় আর্টারি বন্ধ হলো, মিডল সেরেব্রাল আর্টারি যদি বন্ধ হয়, তাহলে সেই পেশেন্টকে উনি আরটিপিএ দিয়ে অ্যালটিপ্লেস দিয়ে কম্প্রিহেন্সিভ স্ট্রোক সেন্টারে পাঠিয়ে দিবেন। সেইখানে পেশেন্টের ক্যাথ ল্যাবে এনজিওগ্রাম করে যদি দেখা হয় যে অক্লুশন, স্টেনোসিস, অক্লুশন থাকে, সেখানে মেকানিক্যাল থ্রম্বেক্টমির মাধ্যমে থ্রম্বেক্টমি করে পেশেন্টকে স্ট্রোক সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। এটা হলো অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্ট। এর কোনোটাই কিন্তু আমাদের দেশে অধিকাংশ সেন্টারই হয় না, আর টিপিও দেওয়া হয় না, অ্যালটিপ্লেজও দেওয়া হয় না, মেকানিক্যাল থ্রম্বোক্টমি দেওয়া হয় না। এটা দেওয়া হয় না বলেই স্ট্রোকের পেশেন্ট গুলো ডিসেবল থাকে, স্ট্রোকের পেশেন্ট যারা ওনাদের ডেথ রেটও বেশি, স্ট্রোকের পেশেন্টের ডিসেবিলিটি রেটও বেশি। তার মানে অ্যাকিউট স্ট্রোকে একটি রোল আছে নিউরো ইন্টারভেনশনের, এবং অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্ট পৃথিবীতে আছে এবং বাংলাদেশে এটা শুরু হয়েছে। ঠিক একইভাবে স্ট্রোকের প্রিভেনশনের জন্য, মানে স্ট্রোক একবার হয়ে গেল, পেশেন্ট বেঁচে গেল, ডিসেবল না, পেশেন্ট এখন অ্যাবিলিটি নিয়ে পেশেন্ট হাঁটতে পারে, একবার স্ট্রোক হয়ে গেছে, তখন সেই পেশেন্টের রিকারেন্সি প্রিভেনশনের জন্য আমরা কি করি? ডায়াবেটিস চিকিৎসা দেই, প্রেসারের চিকিৎসা দেই, ইকোস্পিরিন দেই, কিন্তু পেশেন্টের এটিওপ্যাথোলজি না দেখলে আমরা পেশেন্টের এক্সাক্ট প্রিভেনশন করতে পারবো না। আমরা জানি যে মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয়, এবং যদি পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, ক্যারোটিড এন্ড আর্টারিক্টমি অথবা তারই অল্টারনেট হিসেবে এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং আমরা করতে পারি। দেখেন কিছু পিকচার দেখেন, পেশেন্টের যদি এরকম স্টেনোসিস থাকে, ক্যারোটিড স্টেনোসিস, যদি সিম্পটোমেটিক সাইড, মানে যে সাইডে স্টেনোসিস ব্রেনের সেই পাশে ইনফ্রাকশন, তাকে বলা হয় সিম্পটোমেটিক সাইড। যদি সিম্পটোমেটিক সাইডে 50% এর বেশি স্টেনোসিস হয় এবং যদি অ্যাসিম্পটোমেটিক 70% এর বেশি স্টেনোসিস হয়, তাহলে হলো ক্যারোটিড এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং করার ইন্ডিকেশন। দেখেন কিছু উদাহরণ, এই পেশেন্টের, একটা স্ট্রোকের পেশেন্টের সিভিয়ার স্টেনোসিস এবং ইরেগুলার স্টেনোসিস, আলসারেটেড স্টেনোসিস। এটা ছিল বিফোর স্টেন্টিং পিকচার, দিস ইজ আফটার স্টেন্টিং পিকচার। আফটার স্টেন্টিং করে আমরা ইরেগুলারিটি রেগুলার হয়ে গেল এবং স্টেন্ট করে পেশেন্টের ওপেন আপ হয়ে গেল, পেশেন্টের ব্লাড ভেসেলসের সাইজটা নরমাল হয়ে গেল। দেখেন এরকম একটা পিকচার, এই পেশেন্ট 2016 সালের নভেম্বরে যখন আমাদের কাছে আসলো, তখন আমরা এনজিওগ্রাম করে বললাম যে আপনার সিভিয়ার স্টেনোসিস হচ্ছে। এই পেশেন্টটি ফলো আপ যখন আসলো 1 বছরের মাথায়, তখন দেখেন পেশেন্টের আরো সিভিয়ার স্টেনোসিস হয়ে গেছে, নিয়ার টোটাল অক্লুশন। আর 6 মাস 1 বছর থাকলে কিন্তু পেশেন্টের কমপ্লিট অক্লুশন হয়ে যাবে। কমপ্লিট অক্লুশন মানে আইসিএ থেকে কিন্তু এসিএমসি দুটো সাপ্লাই হয়, বড় বড় আর্টারি, তাহলে বড় স্ট্রোক হওয়ার একটা রিস্ক থাকে। এই জন্য আমাদের অবশ্যই স্ট্রোকের পেশেন্টের এটিওপ্যাথোলজি দেখতেই হবে। দেখেন সেই পেশেন্টের আমরা ক্যারোটিড এনজিওপ্লাস্টি করার ডিসিশন নিলাম, পেশেন্ট এগ্রি করলো। পেশেন্ট এগ্রি করার পরে আমরা যখন স্টেন্টিং করলাম, দেখেন দিস ইজ বিফোর পিকচার, দিস আফটার পিকচার। স্টেন্টিং এর আগের পিকচারটা এরকম নিয়ার টোটাল, এবং স্টেন্টিং এর পরে অলমোস্ট কমপ্লিটলি ওপাসিফাইড, ব্লাড ভেসেলস আবার নিয়ার আগের মতো চলে আসছে। তার মানে আপনার স্ট্রোকের পেশেন্টের এটিওপ্যাথোলজি দেখতে হবে যে এটা হার্ট থেকে আসলো নাকি আর্টারি থেকে আসলো, এবং আর্টারিটা কি ব্রেনের বাইরে এক্সট্রাক্রানিয়াল নাকি ব্রেনের ভিতরে নাকি অন্য কোনো ডিজিজ। দেখেন আরেকটা পিকচার, ঠিক প্রথম দিকে উদাহরণের মতন, এইটা টোটাল অক্লুশন হলো,
লেফট সাইডের আইসিএ টোটাল অক্লুডেড, এবং রাইট সাইডে দেখেন নিয়ার টোটাল অক্লুশন, রাইট সাইডে নিয়ার টোটাল, এই একদম একটা সুতার মতন অংশ দেখা যাচ্ছে। তো সেই পেশেন্টের আমাদের কি করতে হবে, আপনার ডিসিশন কি, কনজারভেটিভ ডিসিশন নাকি রিভাস্কুলারাইজেশন করবেন? কনজারভেটিভ মানে ইকোস্পিরিন দিবেন, তার সাথে কি রিভাস্কুলারাইজেশন, রিভাস্কুলারাইজেশন মানে ওপেন আপ দি ব্লাড ভেসেলস, আবার রিভাস্কুলারাইজ করে দিবেন। রিভাস্কুলারাইজেশনের ওয়ে দুইটা, ক্যারোটিড এন্ড আর্টারিক্টমি, নিউরোসার্জনরা তো করে থাকেন বাংলাদেশে, আরেকটা হলো ক্যারোটিড স্টেন্টিং। যে কোনো একটা, দুটোই রিভাস্কুলারাইজেশনের ওয়ে। কিন্তু আপনার ডিসিশন কি, কনজারভেটিভ অনলি নাকি প্লাস মাইনাস রিভাস্কুলারাইজেশন নাকি অনলি রিভাস্কুলারাইজেশন? আপনি এই সিদ্ধান্ত নিতে গেলে আপনি তো এটিওপ্যাথোলজি জানতে হবে। আমাদের ডিসিশন ছিল যে কনজারভেটিভের সাথে রিভাস্কুলারাইজেশন, এবং সেই পেশেন্টের বিফোর স্টেন্টিং পিকচার ছিল এরকম, আফটার স্টেন্টিং পিকচার এরকম। এই আরেকটি পেশেন্ট আলসারেটেড প্লাগ, আলসারেটেড প্লাগের সবসময় রিস্কি, ভালনারেবল প্লাগ, যে কোনো সময় এখান থেকে এমবোলিয়া ছুটে যে ব্রেনের ভিতরে স্ট্রোক করতে পারে। তো আলসারেটেড প্লাগ ক্যারোটিড স্টেন্টিং করা একটু লিটল বিট ডিফিকাল্ট। সেই পেশেন্টের আমরা বিফোর স্টেন্টিং পিকচার এটা, আফটার স্টেন্টিং পিকচার এটা। এটা আরেকটা পিকচার, বিফোর স্টেন্টিং, দিস আফটার স্টেন্টিং। দেখেন সব পেশেন্টের স্ট্রোক এবং টিআই কিন্তু ক্যারোটিড স্টেনোসিস এবং কার্ডিয়াক অরিজিন না, এগুলো ছাড়াও আসতে পারে। যেমন এই পেশেন্টের দেখেন লেফট সাইডের এই ইনফ্রাকশন, আমরা যখন এনজিওগ্রাম করলাম আমরা দেখলাম যে ময়াময়া ডিজিজ। ময়াময়া বাংলাদেশে রেয়ার, জাপানে বেশি হয়, কোরিয়া বেশি হয়। ময়াময়াতে কি হয়, distal part of the internal carotid artery and proximal part of the ACA and MCA is occluded. ICA distal part এবং ACA এবং MCA proximal part occluded হয়। সেই পেশেন্ট অল্প বয়সে প্রেজেন্ট করতে পারে, অনেক সময় মিডল এজে এসে প্রেজেন্ট করে। সেই পেশেন্ট রিকারেন্ট টিআই নিয়ে প্রেজেন্ট করে, রিকারেন্ট টিআই। কিন্তু এই যে পেশেন্টের ময়াময়া যদি হয়, আপনি যদি এই এনজিওগ্রাম না করেন, 32 বছরের একটা পুরুষ মানুষ, 32 বছর অনলি, তার যদি একটা ইনফ্রাকশন পান, আপনি তাকে শুধু ইকোস্প্রিন দিয়ে দিলে হবে চিকিৎসা? কোনোদিনই হবে না। আপনার এট্রিপ্যাথোলজি দেখতে হবে। এট্রিপ্যাথোলজি না দেখলে এই ইয়ং পেশেন্ট তো আবার স্ট্রোক হবে, আবার পেশেন্টের লাইফ রিস্ক। সেই পেশেন্ট মানে তো আমার আপনার ভাই বোন, আমার আপনার বাবা মা। তার মানে হলো যে আপনার অবশ্যই এট্রিপ্যাথোলজি না দেখে চিকিৎসা করা যাবে না। ইসকেমিক স্ট্রোক ইজ লাইক এ ফিভার। এটা আরেকটি পেশেন্ট, 41 বছর, এই ইয়ং পেশেন্ট, মেল পেশেন্ট প্রেজেন্ট করলো আমাদের কাছে ভিজুয়াল ডিস্টারবেন্স এবং হেডেক নিয়ে। আমরা এনজিওগ্রাম করে দেখলাম ডিসেকশন। এটা আরেকটা এটিওপ্যাথোলজি। ক্যারোটিড অ্যাথেরোস্ক্লেরোসিস যেমন একটা এটিওপ্যাথোলজি, হার্টের অ্যারিথমিয়া মারমার যেমন একটি এটিওপ্যাথোলজি, ময়াময় একটি এটিওপ্যাথোলজি, ঠিক তেমনি ডিসেকশন আরেকটি এটিওপ্যাথোলজি। ডিসেকশনের পেশেন্ট ট্রিটমেন্টই আলাদা। এই পেশেন্ট প্রেজেন্ট করছিল ভিজুয়াল ডিস্টারবেন্স, পিসিএটি স্ট্রোক। আমরা দেখলাম যে ডিসেকশন অফ ভার্টিব্রাল বেসিলার জাংশন, দিস ইজ ভার্টিব্রাল আর্টারি, দ্য বেসিলার আর্টারি, দি ভার্টিব্রাল আর্টারি, বেসিলার আর্টারি, ভার্টিব্রাল বেসিলার আর্টারি ডিসেকশন। মূল কথা কি, যে আপনি ইন্টারভেনশন করবেন, মেডিকেল ম্যানেজমেন্ট দিবেন, যাই করবেন, এটিওপ্যাথোলজি বের করতেই হবে। এই একটা পেশেন্ট দেখেন, এসিএ দেখা যাচ্ছে, এমসিএ বন্ধ, মিডল সেভেরাল আর্টারি টোটালি বন্ধ। এই পেশেন্টের অ্যান্টেরিয়র সেভেরাল আর্টারির একটা পার্ট সিভিয়ার স্টেনোসিস, একে বলা হয় আইক্যাট, ইন্ট্রাক্রেনিয়াল অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ। মানে স্ট্রোক আমাদের এই দেশেও, ইভেন আমাদের একটা বড় স্টাডি ছিল, সেই স্টাডিতে দেখা গেছে যে ইন্ট্রাক্রেনিয়াল অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজের পার্সেন্টেজ অনেক হাই। এবং সিঙ্গাপুর, ভিয়েতনাম, এই ধরনের ফিলিপাইন্স এবং জাপান, চায়না, এখানে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজের রেট অনেক বেশি। বলা হয় যে এশিয়ায়, এশিয়ান অরিজিনে আপনার এক্সট্রাক্রেনিয়াল আছে, ইন্ট্রাক্রেনিয়াল বেশি, এবং ইউরোপ আমেরিকান অরিজিনে এক্সট্রাক্রেনিয়াল স্টেনোসিস বেশি। যাই হোক, যে পেশেন্টের ইন্ডিভিজুয়াল কেস ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এই পেশেন্টের কোনটা হলো, কেন স্ট্রোক হলো, এক্সট্রাক্রেনিয়াল স্টেনোসিস, ইন্ট্রাক্রেনিয়াল স্টেনোসিস, নাকি কার্ডিয়াক অরিজিন, নাকি ময়াময়া, নাকি ডিসেকশন, নাকি অন্য কোনো মেটাবলিক ডিজিজের জন্য তার স্ট্রোকটা হলো। আরেকটি পেশেন্ট দেখেন, 55 ইয়ার্স মেল, প্রেজেন্টেড উইথ রাইট সাইড হেমিপ্যারেসিস, এবং সেক্ষেত্রে দেখেন তার পেশেন্ট, এই পেশেন্টেরও ডায়াগনোসিস ছিল হলো অ্যাটিপিক্যাল ডিজিজ, ময়াময়া ছিল। এই আরেকটা হলো ওয়াটারশেড ইনফ্রাকশন। ওয়াটারশেড ইনফ্রাকশন মানে হলো হাইপোডিনামিক পারফিউশন যদি অ্যাবনর্মালিটিটা হয়, যেমন এইখান থেকে এইটুক হলো পিসিএ টেরিটরি, এইখান থেকে এতটুকু হলো এমসিএ টেরিটরি।
এমসিএ পিসিএ এর মাঝখানে এটা হলো পোস্টেরিয়র ওয়াটারশেড, সামনের দিকে এসি এমসি এর মাঝে থেকে অ্যান্টেরিয়র ওয়াটারশেড, এটা পোস্টেরিয়র ওয়াটারশেড। ওয়াটারশেড ইনফ্রাকশন হওয়া মানে হলো আপনার মাথায় রাখতে হবে যে এটা কোনো একটা ব্লাড প্রেশার হয়তো কমে গেছে, অথবা কোনো কারণে আমরা অনেক সময় পেশেন্ট পাই সিভিয়ার লুজ মোশন ডায়রিয়া হয়ে, একটা পেশেন্টের হয়তো ক্যারোটিড স্টেনোসিস আছে, সেই পেশেন্টের কোনো কারণে প্রেশার তো কমে গেল, মনে করেন সেটা ডায়রিয়া হোক, পেশেন্টের হাইপারটেনশন, কার্ডিয়াক একটা এমআই দিয়ে হোক, যে কোনো ভাবে হতে পারে। তখন দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট আর্টারিতে তার থ্রম্বাসটা যায়নি, তার হাইপোপারফিউশন হয়ে তার ওয়াটারশেড ইনফ্রাকশন, সেটাকে বলে ওয়াটারশেড ইনফ্রাকশন। এবং এই পেশেন্টের ওয়াটারশেড ইনফ্রাকশনের পরবর্তীতে আমরা যখন এনজিওগ্রাম করলাম, এটা রাইট সাইডে, আমরা যখন এনজিওগ্রাম করে দেখলাম যে রাইট সাইডের আইসিএ দেখা যাচ্ছে না, লেফট সাইডের আইসিএ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখা যাচ্ছে, রাইট সাইডে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না তো কেন, কোথায় সমস্যা হলো? আমরা পরে যখন দেখলাম, আরো দেখতে যে দেখলাম নেকে, গলার এখানে অরিজিন হওয়ার পরে, শুরু হওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। তার মানে এইখান থেকেই তার অসুবিধাটা হলো। এখানে যদি টোটাল অক্লুশন না হতো, যদি 95-99% স্টেনোসিস থাকতো, তাহলে হয়তো আমরা রিভাসকুলারাইজ করতে পারতাম ক্যারোটিড এন্ড আর্টারিক্টমি অথবা ক্যারোটিড স্টেন্ডিং এর মাধ্যমে। টোটাল অক্লুশন যেহেতু হয়ে গেল, আমরা এখানে হাত দেওয়াটা ভালো মনে করি নাই। এটা আরেকটি পেশেন্ট, 55 ইয়ার্স মেল, প্রেজেন্টেড উইথ রাইট সাইড হেমিপ্যারেসিস। রাইট সাইড হেমিপ্যারেসিস মানে লেফট সাইডে তার স্টেনোসিস থাকবে, এবং দেখা গেল ব্রেনের ভিতরে তার এমসি স্টেনোসিস, সিভিয়ার স্টেনোসিস, সিভিয়ার স্টেনোসিস ইন মিডল সেভেল আর্টারি। এটা পোস্টেরিয়র সেভেল আর্টারি বন্ধ, পিসিএ, বেজিলার আর্টারি ব্রাঞ্চ হলো পিসিএ, পোস্টেরিয়র সেভেল আর্টারি, রাইট সাইডের পোস্টেরিয়র সেভেল আর্টারি বন্ধ, রাইট সাইড। এই বন্ধটা রাইট সাইডের পিসিএ, এটা কেন হলো আমাদের দেখতে হবে। এটা কি আমাদের প্রথমে দেখতে হয় পিসিএ টা কেন বন্ধ হলো, এটা কি ভার্টিব্রাল আর্টারির সমস্যা, না বেজিলার আর্টারির সমস্যা, নাকি পিসিএ ইটসেলফ এর সমস্যা? পিসিএ ইটসেলফ যদি হয় তাহলে এটা কেন অ্যাথেরোস্ক্লেরোটিক নাকি নন অ্যাথেরোস্ক্লেরোটিক, এটাও দেখতে হয়। তার মানে হলো যে পেশেন্টের এটিওপ্যাথোলজি না দেখলে আপনি পরবর্তীতে প্রিভেনশন করতে পারবেন না। ইভেন ওভারিয়ান কার্সিনোমার পেশেন্ট আমাদের কাছে যখন আসলো, তখন আমরা দেখলাম কমন ক্যারোটিড আর্টারি অক্লুশন, পেশেন্টের লেফট সাইডের ইনফ্রাকশন। এনজিওগ্রাম যখন করলাম, এটা সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম, দেখেন যে রাইট সাইডের ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক দেখা যায়, রাইট কমন ক্যারোটিড আর্টারি দেখা যায়, লেফট কমন ক্যারোটিড আর্টারি আর দেখা যায় না, লেফট কমন ক্যারোটিড আর্টারি দেখা যাচ্ছে না। এটা সাবক্লেভেন আর্টারি, এটা ভার্টিব্রাল আর্টারি, লেফট সাবক্লেভেন কমন ক্যারোটিড দেখা যাচ্ছে না, তার মানে নন ভিজুয়ালাইজেশন অফ লেফট কমন ক্যারোটিড আর্টারি। আপনি যদি এটা না জানেন, না করেন, তাহলে আমরা কিন্তু এটিওপ্যাথোলজি মিস করে ফেলি। সেই জন্য আমরা বলে থাকি যে এটিওপ্যাথোলজি স্ট্রোকের বের করতে হবে, এবং একই সাথে আমরা বলি যে স্ট্রোকের পেশেন্টের অ্যাকিউট ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট থাকে, তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট করতে হবে। আর ইন্টারভেনশন দরকার হয়, তাহলে আমাদের ইন্টারভেনশন করতে হবে। অ্যাকিউট স্ট্রোকেরও ইন্টারভেনশন আমরা করতে পারি, এবং স্ট্রোকের প্রিভেনশনের জন্য আমরা ইন্টারভেনশন করতে পারি। সো থ্যাংক ইউ অল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন লিখে থাকলে আপনারা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।